আজ 13ই নভেম্বর 2025। আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ শো। বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্র এবং নিউজ পোর্টালগুলো থেকে বাছাই করা সেই সব খবর আপনাদের সামনে তুলে ধরব, যা আজ সারাদিন শিরোনামে থাকবে। আজ এই শোতে আপনারা দেখবেন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমারের পদত্যাগ। 7ই অক্টোবরের ঘটনাকে তিনি নেতানিয়াহু সরকারের ব্যর্থতা বলে স্বীকার করেছেন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর হুঁশিয়ারি, ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের যে কোনো দখলের চেষ্টা হবে রেড লাইন পার করা। ওদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ঘোষণা, ইসরায়েল সিরিয়ার সীমান্তে পুরনো অবস্থানে ফিরে গেলেই একমাত্র চুক্তি সম্ভব। এবং ইরানের মিডিয়া যুদ্ধ, হিব্রু ভাষায় তৈরি ডকুমেন্টারি ইসরায়েলে আলোড়ন সৃষ্টি করেছে। আর ইউক্রেনে রাশিয়ার বড়সড় হানা, জাপেরেঝিয়া থেকে পিছু হটতে বাধ্য হলো ইউক্রেনীয় সেনা। বেশ কয়েকটি গ্রাম হাতছাড়া। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরু করা যাক। দর্শক, প্রথম বড় খবরটি আসছে ইসরায়েল থেকে। অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমার পদত্যাগ করেছেন। তিনি 2023 সালের 7ই অক্টোবরের হামলার ঘটনায় ইসরায়েলি সরকারের ব্যর্থতাকে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, এটা আমাদের ব্যর্থতা ছিল, যার কারণেই সেই হামলা হয়েছিল। এটা সরাসরি নেতানিয়াহুর ব্যর্থতা। আমেরিকায় জন্মগ্রহণকারী রন ডারমারকে নেতানিয়াহুর একজন অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টা হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু তার এই পদত্যাগ এবং ব্যর্থতা স্বীকার করে নেওয়াটা নেতানিয়াহুর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ডারমার ইসরায়েলের গুরুত্বপূর্ণ কূটনৈতিক, এর মধ্যে আমেরিকার সাথে সম্পর্ক, গাজা যুদ্ধের সময় বন্দি বিনিময়ের আলোচনা এবং আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনের মতো বিষয়গুলোও ছিল। আর মনে রাখবেন, এই সেই ব্যক্তি যিনি গাজা এবং ইসরায়েলের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধবিরতি কার্যকর করেছিলেন। সুতরাং রন ডারমারের এই পদত্যাগ এটাই স্পষ্ট করে দিচ্ছে যে 7ই অক্টোবরের হামলাকে এখন ইসরায়েলি সরকারের ভিতরেও একটি বড় ব্যর্থতা হিসাবে দেখা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের সমর্থনে এবার ফ্রান্স খোলাখুলিভাবে মাঠে নেমেছে এবং ইসরায়েলকে রেড লাইনের হুঁশিয়ারি দিয়েছে। তাই বলেছেন, যদি ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের কোনো অংশ দখল করার বা ইসরায়েলের সাথে সংযুক্ত করার চেষ্টা করে, তবে তা ইউরোপের জন্য একটি রেড লাইন বা শেষ সীমা হবে। ইমানুয়েল ম্যাক্রঁ সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে ইউরোপীয় দেশগুলো কঠোর কূটনৈতিক প্রতিক্রিয়া জানাবে। এর ফলে ইসরায়েল হয়তো ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছু হারাতে পারে। নেতানিয়াহু এবং ইসরায়েলকে এই বার্তা এমন এক সময়ে দেয়া হয়েছে যখন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যারিস সফরে। এই সফর এমন পরিস্থিতিতে হচ্ছে যখন হামাস ও ঈদে যুদ্ধবিরতি 1 মাস পূর্ণ হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি এখনও অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। ম্যাক্রো তার বিবৃতিতে বলেছেন যে ফ্রান্স ফিলিস্তিনের স্বাধীনতা এবং দ্বিরাষ্ট্র সমাধান অর্থাৎ 2 স্টেট সলিউশনের পক্ষে দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন, জবরদখল এবং অবৈধ বসতি স্থাপনের রাজনীতি শান্তি আনবে না, বরং ঘৃণা ও যুদ্ধকে আরও বাড়িয়ে তুলবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের এই প্রকাশ্য বিবৃতি ইসরায়েলের উপর বাড়তে থাকা চাপ এবং ইউরোপের পরিবর্তিত মনোভাবের লক্ষণ। এখন দেখার বিষয়, বাকি ইউরোপীয় দেশগুলোও এমন কঠোর অবস্থান নেয় কিনা। অন্যদিকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে শান্তি এখনো বহু দূরের পথ। আল শারা বলেছেন, আগে ইসরায়েলকে পুরনো, তারপরেই কোনো আলোচনা সম্ভব। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে বৈঠক হলেও ইসরায়েলের সাথে কোনো চুক্তির আশা এখনও খুবই কম। আল শারা স্পষ্ট করে দিয়েছেন যে কোনো চুক্তির আগে ইসরায়েলকে 8ই ডিসেম্বরের আগের সীমান্তে ফিরে যেতে হবে। দর্শক, এই 8ই ডিসেম্বর সেই তারিখ যেদিন বাশার আল আসাদের সরকারের পতন হয়েছিল এবং ঠিক সেই সময় সিরিয়া ইসরায়েল বাফার জোনে প্রবেশ করে সীমান্তের কাছে এলাকা
দখল করে নিয়েছিল। আল শারার মতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে সিরিয়ার অবস্থানকে সমর্থন করে। দর্শক, তাহলে কি ট্রাম্প আইডিএফ এর এই স্বৈরাচারের বিরুদ্ধে আল শারার পাশে এসে দাঁড়াচ্ছেন? আল শারা জানিয়েছেন ট্রাম্প তাকে বলেছেন যে এই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবেন তিনি। এখন দেখা যাক আগে কি হয়। দর্শক, এবার খবর ইরান থেকে। ইরান এবার ইসরায়েলের বিরুদ্ধে এক নতুন মিডিয়া যুদ্ধ শুরু করেছে। হিব্রু ভাষা বাজান নামের একটি ডকুমেন্টারি ইসরায়েলের ভিতরে আলো। ইরানের সরকারি সংবাদ সংস্থা তাসনিম প্রথমবারের মতো হিব্রু ভাষায় নির্মিত একটি ডকুমেন্টারি ফিল্ম প্রকাশ করেছে। এই পদক্ষেপ সরাসরি ইসরায়েলের সাধারণ মানুষকে লক্ষ্য করে নেওয়া হয়েছে। ফিল্মটি ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া 12 দিনের যুদ্ধের যে কাহিনী সেটা বর্ণনা করে। তাসনিম এজেন্সির দাবি, ইরানের মিডিয়ার ইতিহাসে এটা একটা বড় ঘটনা, কারণ প্রথমবারের মতো কোনো ইরানি প্রযোজনা সরাসরি ইসরায়েলি দর্শকদের উদ্দেশ্য করে কিছু তৈরি করেছে। এজেন্সির মতে এই ফিল্মটির উদ্দেশ্য হলো হিব্রুভাষী দর্শকদের কাছে ইরানের বার্তা পৌঁছে দেওয়া এবং পশ্চিমা ও ইসরায়েলি মিডিয়ার প্রচারণার জবাব দেওয়া। ফিল্মটি ইসরায়েলি জনগণের সামনের শক্তি ও বাস্তবতার ভিত্তিতে আলোচনার একটি প্রচেষ্টা, যাতে তারা সেই দিকগুলো দেখতে পায় যা এতদিন ধরে তাদের কাছ থেকে। তবে দর্শক, আমার মতে এর আরও একটি উদ্দেশ্য আছে। ইসরায়েলি জনগণের সামনে শক্তি এবং বাস্তবতার ভিত্তিতে আলোচনার একটি প্রচেষ্টা, যাতে তারা সেই দিকগুলো দেখতে পায় যা এতদিন তাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। তবে দর্শক, আমার মতে এর আরও একটি উদ্দেশ্য আছে। আমি গত কিছুদিন ধরেই বলছি যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর একটি নতুন হামলার অজুহাত খুঁজছে বা প্রস্তুতি নিচ্ছে। তাই ইরান এই হিব্রু ভাষার ডকুমেন্টারি তৈরি করে ইসরায়েলের সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে যে তোমাদের সরকার যদি আমাদের উপর নতুন করে হামলা করে তাহলে আমরা আগের চেয়েও ভয়ঙ্কর জবাব দেব। তাই দেখে নাও আগের জবাবে আমরা তোমাদের দেশে কতটা ধ্বংসলীলা চালিয়েছিলাম। সত্যিটা জেনে নাও এবং নিজেদের সরকারকে বলো হুঁশে আসতে। এখন এটা দেখার পর আমার তো এমনটাই মনে হচ্ছে। দর্শক, এবার খবর রাশিয়া হামলা চালিয়েছে এবং ইউক্রেনীয় সেনারা বেশ কিছু ঘটেছে। জাপোরিজিয়াতে রাশিয়া শক্ত ঘাঁটি গেড়ে ফেলেছে। সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরও দ্রুত বদলাচ্ছে, কিন্তু এই পরিবর্তন ইউক্রেনের পক্ষে নয়। রাশিয়ার হামলা হঠাৎ বেড়ে যাওয়ায় ইউক্রেনীয় বাহিনীকে জাপোরিজিয়ার বেশ কয়েকটি এলাকা থেকে পিছু হটতে হয়েছে। ইউক্রেনের সেনাপ্রধান আলেকজান্ডার সিরিস্কি নিশ্চিত করেছেন যে দক্ষিণ জাপোরিজিয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুতর। তার মতে, ভয়াবহ লড়াইয়ের পর রুশ বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে ইউক্রেনীয় সেনাদের 5টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার দাবি তাদের সেনারা পূর্ব ইউক্রেনের 2টি শহরের কাছাকাছি পৌঁছে গেছে। অর্থাৎ এগুলো এমন জায়গা যা পুরো অঞ্চলের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে রাশিয়া ওই এলাকাগুলোতে 2000-এরও বেশি গোলাবর্ষণ করেছে, যার ফলে তাদের সমস্ত ক্যাম্প এবং প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আর এ কারণে ইউক্রেনীয় সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে জাপোরিজিয়ার যুদ্ধক্ষেত্রে রাশিয়া পরিষ্কারভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে, আর ইউক্রেনকে আরও একটি বড় ধাক্কা সামলাতে হচ্ছে। দর্শক, এবার একটি ভালো খবর। হজ 2026-এর জন্য নতুন চুক্তি স্বাক্ষর করেছে, যা উষ্ণতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। ইরান ও সৌদি আরবের মধ্যে হজ 2026-এর আয়োজন নিয়ে একটি বড় চুক্তি হয়েছে। উভয় দেশই হজযাত্রীদের আরও ভালো সুবিধা দেওয়া এবং এই পবিত্র দায়িত্ব পালনের প্রক্রিয়াকে সহজ করার বিষয়ে একমত হয়েছে। বৈঠকে 2 দেশের কর্মকর্তারা জোর দিয়েছেন যে হজের প্রতিটি পর্যায়ে থাকা যাতায়াত এবং স্বাস্থ্য পরিষেবা সব ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। ইরানের হজ কর্মকর্তা আলী রেজা রিশিদিয়ান বলেছেন, দায়িত্ব নয় বরং একটি সম্মানের বিষয়। এই চুক্তি শুধু হজের আয়োজনকেই সহজ করবে না, বরং ইরান ও সৌদি আরবের মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতার একটি নতুন উদাহরণও তৈরি করছে। বলা হচ্ছে হজ 2026
এটা শুধু ইবাদত নয়, বরং ঐক্যবদ্ধ মুসলিম উম্মার এক নতুন চিত্রও তুলে ধরবে। তো দর্শক, এই ছিল আজকের সবচেয়ে বড় কয়েকটি খবর, যা আপনাদের সামনে সম্পূর্ণ স্বচ্ছতা এবং তথ্যের সাথে তুলে ধরলাম। আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।